সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। এছাড়া বাংলাদেশে আমার অনেক, অনেক দর্শক আছেন। বাংলাদেশের দর্শকদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন বিশেষ করে আইন, অভিবাসন এবং একই সাথে কিভাবে স্টুডেন্ট ভিসায় কিংবা চাকুরি নিয়ে কিংবা আমেরিকায় কিভাবে আসবেন সে তথ্যগুলো উপস্থাপন করে থাকি। আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। তবে শুরুতেই যেহেতু আইন অভিবাসন সংক্রান্ত অনেক, অনেক প্রশ্ন থাকে, আমরা শুরুই করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে। এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে খুব পছন্দের একজন মানুষ অ্যাটর্নি জান্নাতুল রুমাকে পেয়েছি। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? একটু ঠান্ডা লেগেছে বলছিলেন অনুষ্ঠানের শুরুতে। আসসালামু আলাইকুম আপু। প্রথমে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে ইনভাইট করার জন্য। জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলছে সবকিছু মোটামুটি। তবে সিজনটা যেহেতু একটু অন্যরকম, এই ঠান্ডায় এই একটু এরকমই চলছে আরকি। আমরা মূলত একটু শুরু করতে চাই আ যেহেতু ৫ই নভেম্বরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ২০শে জানুয়ারি তিনি শপথ নিবেন। এরই মধ্যে তিনি তার প্রশাসন সাজানো শুরু করে দিয়েছেন, আমরা জানি। তবে সবচেয়ে বেশি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, আতঙ্ক, একই সাথে ভয়, একই সাথে অনেকে স্বস্তিও প্রকাশ করছে, মিশ্র প্রতিক্রিয়া। আমি গত সপ্তাহ বলছিলাম যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জয়ে মূলত মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে যারা আনডকুমেন্টেড, যাদের কাগজপত্রবিহীন তারা এক ধরনের আতঙ্কই আছে। কারণ আমরা দেখছি যে নিউ ইয়র্ক আইডি পাওয়ার জন্য যেভাবে লাইন লম্বা হচ্ছে, ভাবছে যে এই আইডি পাওয়ার পরে হয়তো তাদের অভিবাসন সংক্রান্ত বিষয়ে সুরাহা হবে। এইসব বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। সেই সাথে স্টুডেন্ট ভিসা, পারিবারিক ভিসাটিও আসবে। তো শুরুতে আমি জান্নাতুল রুমা আপনার কাছে জানতে চাই যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিজয়ে অভিবাসন নীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? আ ধন্যবাদ আপনাকে। বিষয়টা এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা নিয়ে আমরা কোয়েশ্চেন ফেস করছি সেটা হচ্ছে কি এখন আ নতুন অ্যাডমিনিস্ট্রেশন এর মাধ্যমে ইমিগ্রেশন এ কি চেঞ্জ আসতে পারে কিংবা কোন হুম, বিষয়টা সবচেয়ে বেশি পজিটিভ হতে পারে, আবার কোন বিষয়টাতে সবচেয়ে বেশি নেগেটিভ হতে পারে। তো এই ক্ষেত্রে আ সবাই যে আতঙ্কের একটা বিষয় দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি ডিপোর্টেশন নিয়ে। অনেকেই যেটা বাট আমরা দেখেছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্রাম্পের যে পলিসি কিংবা নির্বাচনী প্রচারণার সময় আ বা যে পলিসি গুলো ছিল তার মধ্যে অন্যতম একটা পলিসি ছিল হচ্ছে আপনার ডিপোর্টেশন এবং ইমিগ্রেশনকে আরো অনেক বেশি স্ট্রিক্ট করা, বর্ডারকে অনেক বেশি স্ট্রিক্ট করা এবং আদার যে রুলস এবং রেগুলেশন গুলো রয়েছে ইমিগ্রেশনের, হয়তো ফ্যামিলি পিটিশন এর ক্ষেত্রে আছে, আবার হচ্ছে কি নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে কিংবা কোর্ট প্রসিডিংস এর বিষয়ে কিংবা যে স্ট্যান্ডার্ডটা কোর্টে ফলো করা হয়ে থাকে এই বিষয়গুলোর ক্ষেত্রে আরো অনেক বেশি স্ট্রিক্ট হবে। এই বিষয়টা নিয়েই কিন্তু কথা চলছিল। তো আমরা এখন তাই বেসড অন নির্বাচনী প্রচারণা যে পলিসি ছিল সেটার উপর বেস করে যদি আমরা বলি তাইলে ফার্স্ট যে কনসার্ন সেটা হচ্ছে কি ডিপোর্টেশনে কি পরিমাণ ডিপোর্টেশনের প্রভাব পড়তে পারে। আহ সো অনেকের মধ্যে প্রশ্ন, অনেকের মধ্যে যে ধারণা যে কি আমরা বর্তমানে ইউএসএ তে কিংবা ইউএসএ তে যারা রয়েছেন অনেকে ওভার স্টে করেছেন কিংবা অনেকে সাইলাম প্রসিডিং রয়েছেন, আবার অনেকে ডেপুটেশনের অর্ডার হয়ে গেছিলেন কিংবা অনেকে রয়েছে অনেকদিন ধরে রয়েছে কিন্তু কোন রকমের কোর্টের কোনো প্রসিডিং কিংবা কোন রকমের কোনো প্রোটেকশন কিংবা কোনো রিলিফের জন্য কখনো অ্যাপ্লিকেশন করা নাই। এরকম অনেকে রয়েছে। তাহলে সেক্ষেত্রে তাদের ফিউচারটা কিংবা তাদের এই যে ওভার স্টে কিংবা ইলিগালি স্টে করার ক্ষেত্রে কি কনসিকুয়েন্স হতে পারে? সেক্ষেত্রে তাদের যে কোয়েশ্চেনটা, এক্ষেত্রে আমরা আ সবাইকে যেটা বলছি সেটাই হচ্ছে কি আপনারা যাদের অলরেডি কিন্তু ইমিগ্রেশন কোর্টে কিংবা যাদের কোনো রিলিফ ইমিগ্রেশন কোর্টে রয়েছে কিংবা অ্যাসাইলাম অফিসে রয়েছে, বিশেষ করে যারা বর্তমানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন কিংবা যাদের কেসগুলো বর্তমানে প্রসিডিং এ রয়েছে, তাদের এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। কারণ
ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্রাম্পের যে পলিসি ছিল তার মধ্যে অন্যতম পলিসি ছিল যারা অলরেডি ডিপোর্টেশনের জন্য যাদের ফাইনাল অর্ডার হয়ে গিয়েছে তারা হয়তো প্রায়োরিটিতে পড়বে ডিপোর্টেশনের জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে কি যারা ইউএসএতে ইলিগালি এন্ট্রি করেছে, ফার্স্ট অফেন্স ইমিগ্রেশন ভায়োলেশন। সেকেন্ড অফেন্স হচ্ছে কি ইউএসএতে ইলিগালি এন্ট্রি করার পরে এখানে কেউ যদি কোনো ক্রিমিনাল কোনো কোনো কনভিকশন যদি থেকে থাকে কিংবা ক্রিমিনাল কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যদি জড়িয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি তাদেরকে প্রায়োরিটি বেসিসে ডিপোর্ট করে দিবে, সেই বিষয়টা বলা হচ্ছে। আর এই ক্ষেত্রে ক্রিমিনাল যে কনভিকশনটা কিংবা ক্রিমিনাল যে ম্যাটার্সটা আসতেছে, অনেকে মনে করছেন হয়তো আমার অনেক টিকেট রয়েছে, আমার অনেক কিছু ছোট ছোট ভায়োলেশন হয়েছে কিংবা কিছু মিসডিমিনার হয়েছে, তাহলে কি আমিও পড়তে পারি এটাতে? সো আসলে এটা বিষয়টা যখন ক্রিমিনাল কনভিকশন বলা হচ্ছে তবে সেক্ষেত্রে মিসডিমিনারে পড়ছে, আপনার ফ্যালনিয়ে পড়ছে, তবে ফ্যালনিকে অনেক সিরিয়াসলি দেখা হচ্ছে। এছাড়া আবার অনেকেই যেটা চিন্তা করছেন সেটা হচ্ছে কি যাদের কোনো ফ্যামিলি পিটিশনের মাধ্যমে কিংবা অ্যাডজাস্টমেন্টের জন্য যে কি যদি ইউএসসিএস এ কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে থাকে, তাদের যদি কোনো ক্রিমিনাল কনভিকশন থেকে থাকে কিংবা তাদের যদি কোনো অতীতে যদি পাস্ট যদি কোনো রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের কনসিকুয়েন্সটা কি হতে পারে। একটা বিষয় হচ্ছে কি কেসটা আপনার ক্রিমিনাল যে কনভিকশনটা সেটা যদি আপনার ডিসপোজড হয়ে যায় এবং সেটার মাধ্যমে যদি আপনার একটা রিজনেবল এক্সপ্লেনেশন থাকে এটার কি কারণে হয়েছিল, সেটাতে আপনার যদি কোনো রকমের আপনার যে মোরালিটিটাকে যদি কম্প্রোমাইজ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সাধারণত খুব বেশি কোনো প্রভাব পড়ে না, যদি বা তারা এটা জিজ্ঞেস করে থাকে এবং একটা এক্সপ্লেনেশন চায়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আপনার যদি কোনো ফাইনাল কোনো ডিপোর্টেশন অর্ডার না থেকে থাকে কিংবা আপনার যদি কোনো ক্রিমিনাল কনভিকশন না থেকে থাকে কিংবা কোনো রকমের ফালানিয়াস কিংবা মেজর মিসডিমিনার যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে খুব বেশি চিন্তার কোনো কারণ নাই। কারণ এজ লং এজ আপনার একটা রিলিফ যদি কোর্টে থাকে কিংবা এজ লং এজ আপনার একটা রিলিফ যদি একটা প্রপার প্রপার ইউএসসিএস কিংবা যে কোনো জায়গায় যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই রিলিফটা যতদিন পর্যন্ত ডিসিশন হচ্ছে না আপনি কিন্তু অ্যালাউ করে থাকে তাদেরকে ইউএসএ তে এজ এ লিগ্যাল প্রেজেন্স হিসেবে থাকার জন্য। আমি এক্ষেত্রে একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই। ডিপোর্টেশন কিংবা আমেরিকা থেকে বের করে দেওয়ার যে নিয়ম, এটা তো আজকের না, ওবামার আমলেও অনেক বেশি ডিপোর্টেশন হয়েছে, যেগুলো আমরা পলিটিক্যাল ভারসাম্য বলে থাকি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টিকে তার নির্বাচনের মাঠে বেশি বেশি করে ব্যবহার করে ভোট ব্যাংক বাড়ানোর তার একটি রাজনৈতিক হাতিয়ার। তো এক্ষেত্রে খুব বেশি কি পরিবর্তন করতে পারবে? কারণ হোমল্যান্ড ডিপার্টমেন্ট তাদের যে নিয়ম নীতি সেই অনুযায়ী আইসের যে কার্যক্রম তারা তাদের মতো করে কার্যক্রমগুলো প্রতিফলিত করে। তো এক্ষেত্রে ট্রাম্পের নীতি কতটা মানে প্রভাব ফেলবে? মানে নীতিগুলো কি খুব স্ট্রংলি ভাবে ব্যবহার করা হবে, নাকি আসলে ভোটের মাঠে ভোট পাওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই শব্দগুলো ব্যবহার করেছেন? এক্ষেত্রে আমি একটু শুরুতে একটু জানতে চাই ডিপোর্টেশনের ক্ষেত্রে। আমরা যদি যেটা আমরা যদি ইনিশিয়াল থেকে দেখে থাকি যেমন হচ্ছে কি সাবেক প্রেসিডেন্ট ওবামার টাইমে যে পরিমাণ ডিপোর্টেশন হয়েছে এবং হচ্ছে কি এর পরবর্তীতে যখন আমরা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনে যদি আমরা বলে থাকি তাহলে সেক্ষেত্রে ওবামার চেয়ে কিন্তু ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আরো অনেক বেশি কম ডিপোর্টেশন হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা লাস্ট 15 ইয়ার্স এর আমরা টাইম লাইনটা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেশনে আসুক না কেন ইমিগ্রেশন পলিসি কিংবা রুলস গুলা খুব যে বেশি মেজর কোনো চেঞ্জ হয় তা না। কারণ আপনি হয়তো বা কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে একটি একটা ডিসিশন নিচ্ছে কিংবা একটা পলিসি ডিক্লেয়ার করছে, বাট আলটিমেটলি এই পলিসিটা কিন্তু অনেক সময় কোর্টের মাধ্যমে গিয়ে এটি স্টাক হয়ে যায়, কোর্টের মাধ্যমে এটা আনলফুল ডিক্লেয়ার করা হয়ে থাকে। আবার যদি মেজর কোনো ডিসিশন নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কংগ্রেসের পারমিশনের মাধ্যমে কনসেন্টের মাধ্যমে কিন্তু এটা ল হিসেবে আসার পরেই কিন্তু এটা ইফেক্টটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা এত বেশি ইজি না কিংবা এত সহজেই কোনো একটা রুলস চেঞ্জ করাটা মনে হয় না এটা সেরকম ভাবে কোনো চেঞ্জ হতে পারে। কারণ আপনার রুলস গুলো কিংবা আপনার যে পলিসি গুলা নেওয়া হয়ে থাকে এগুলো কিন্তু আপনার যখন এটা কংগ্রেসের মাধ্যমে একটা বিল উত্থাপনের মাধ্যমে এবং পরবর্তীতে এটা যখন প্রেসিডেন্সিয়াল সাইনের মাধ্যমে যেটা আইন হয়ে আসতেছে এবং তখনই কিন্তু এটা ল হিসেবে আসতেছে।
মানুষের উপর এফেক্টের জন্য। তবে সেক্ষেত্রে এই যে রুলস গুলা এগুলা কিন্তু অনেক ডিবেটের মাধ্যমে কিংবা অনেক রকমের যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেক কনসিডারেশন এর মাধ্যমে কিন্তু এগুলো করা হচ্ছে। এবং আমরা লাস্ট 15 ইয়ার্স এ যদি দেখে থাকি এরকম মেজর কোনো চেঞ্জ কিন্তু ইমিগ্রেশন আসছে না। ইমিগ্রেশনটা যুগ যুগ ধরে কিন্তু সেম একটা বেসিসের উপর বেস করে কিন্তু এটা চলতেছে। কিছু কিছু ছোট ছোট চেঞ্জ আসতেছে অনেক সময়। যেহেতু এটা কমন ল কান্ট্রি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্টের অনেক ডিসিশনের মাধ্যমে কিছু কিছু ল্যান্ডমার্ক ডিসিশনের মাধ্যমে অনেক চেঞ্জ আসতেছে। আবার আবার দেখা যাচ্ছে সামটাইমস প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশনের মাধ্যমে কিছু কিছু চেঞ্জ আসতেছে। বাট মেজর কোনো চেঞ্জ কিন্তু অনেকদিন ধরেই কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে যে প্রেসিডেন্ট চেঞ্জ হতে পারে বাট আলটিমেটলি বেসিক যে রোলগুলা সেগুলো যে খুব যে বেশি চেঞ্জ হবে সেটা কিন্তু বলা যায় না। আমি আরেকটি একটু জানতে চাই যে আহ, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ভোটের দিন ভোট দেওয়ার পরপরই সাংবাদিকরা যখন জানতে চাইলেন কোন ইস্যুগুলোকে তিনি গুরুত্ব দিবেন, তার প্রথম শব্দটি ছিল বর্ডার। তারপরে তিনি বলেছেন ইনফ্লেশন। তার মানে হচ্ছে সীমান্তটিকে তিনি খুবই গুরুত্বের সাথে দেখছেন। তার আমলেও আমরা দেখেছি যে তিনি প্রথম টার্মে যখন দায়িত্ব পালন করেছেন সীমান্তে দেয়াল তৈরি করা থেকে সমস্ত কিছু। সেক্ষেত্রেই আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি বলছিলেন সীমান্ত দিয়ে অবৈধভাবে যারা প্রবেশ করে তাদের ব্যাপারে একটু কঠোর নীতি নিবে। তো আপনার কাছে জানতে চাই, যারা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে আইনগত কোনো প্রক্রিয়ার মাধ্যমে আছে, তাদের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিবে, নাকি যেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে চলছে সেই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে? সীমান্তের মাধ্যমে যখন কোনো পার্সন ইউসিতে এন্ট্রি করছেন, সে যখন ইউসিতে এন্ট্রির সময় প্রথমেই তাকে বর্ডার প্যাট্রোলের মাধ্যমে তাকে কোয়েশ্চেন ফেস করতে হয়। এবং কোয়েশ্চেন ফেস করার মাধ্যমে তাকে আইসি ডিটেনশন সেন্টারে ইমিগ্রেশন এবং এনফোর্সমেন্টে যে অফিসার রয়েছে তাদের মাধ্যমে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়ে থাকে। তাদেরকে বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি তারা যদি কোনো কিছু বলে থাকে, এমন কোনো কিছু বলে থাকে যার কারণে মনে হচ্ছে হয়তো তারা সামহাও কোনো রকম পারসিকিউশনের শিকার হয়ে কিন্তু ইসিতে এন্ট্রি করেছে, তাহলে তাদের সেই ক্ষেত্রে এটার উপর বেস করে তাদেরকে বেশ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। সেই কোয়েশ্চেন গুলো যদি ইনিশিয়ালি যদি তাদের মনে হয়ে থাকে প্রাইমাফেসিলি এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার গুলো তাদের কাছে ক্রেডিবল মনে হয়েছে, কিংবা সামহাও তার যে পাস্ট যে পারসিকিউশনটা যেটা বলছেন সেটা যদি সামহাও মনে হয়ে থাকে যে এটা বিলিভেবল, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্সনটাকে কোর্টে একটা নোটিশের মাধ্যমে কোর্টে হাজির হতে বলা হয়ে থাকে। আর এই যে কোর্টে হাজির হতে বলা হয়ে থাকে তখন কিন্তু তাদেরকে অলরেডি ডিটেনশন থেকে যদি রিলিজ দেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় তাদেরকে যখন তারা ডিটেনশনে থাকে তখনই কিন্তু তাদেরকে কোর্টের তাদের একটা রিমুভাল প্রসিডিং স্টার্ট হয়ে যায়। তখন সেক্ষেত্রে কিন্তু আবার এটা হচ্ছে কি জেনারেল যেভাবে আসছে থাকে। কিন্তু এছাড়াও কিন্তু আমরা যে আরেকটা বিষয় হচ্ছে কি, যখন কেউ এসে তার নিজের প্রবলেমটা কথা বলা হচ্ছে, অনেক সময় তাদেরকে সেটা ক্রেডিবল মনে হয় না। ক্রেডিবল মনে না হলে তাহলে সেক্ষেত্রে তাদেরকে যখন বলা হয় থাকে আপনার যে ক্রেডিবিলিটির কথা আপনার বলছেন, ফেয়ারের কথা বলছেন সেটা নেগেটিভ, তখন সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে কোনো আশ্রয় কিংবা কোনো কিছুর জন্য আবেদন করতে পারে না, আনলেস তাদেরটা এটা যদি আবার রিডিটারমিনেশনের মাধ্যমে যদি পজিটিভ না হয়ে থাকে। আমরা জুন 3 বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে একটা পলিসি আমরা দেখেছি, সেটা হচ্ছে কি যারা সাদম বর্ডার দিয়ে আসছেন তাদের যদি তারা 1500 এর উপরে যদি এন্ট্রি করে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী যারা এন্ট্রি করছে তারা অ্যাসাইলামের জন্য কিংবা কোনো রকমের প্রোটেকশনের জন্য এলিজিবল হবেন না। এবং সেটা পরবর্তীতে আবার এটা রিডিটারমাইন করা হয়েছে আবার সেপ্টেম্বরে, তাও সেম পলিসির উপর বেসড করে। সো এটা টাইম টু টাইম based on country condition, based on the situation, প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেশনে কিছু কিছু চেঞ্জ তারা করে থাকে এবং কিছু কিছু বিষয়ে তারা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সো এটা যে শুধুমাত্র ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আনলেই হবে তা না। অলরেডি কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা দেখছি সাউদার্ন বর্ডার দিয়ে যারা ঢুকতেছে তাদের বর্তমান কনসিকুয়েন্সটা, তাদের অনেকেই আসসালামের জন্য এলিজিবল হচ্ছে না এবং তারা যারা এন্ট্রি করছে অনেকেই ডিটেনশন থেকে তাদেরকে রিলিজ দেওয়া হচ্ছে না। ডিটেনশনের মাধ্যমে তারা যদি কোনো রিলিফ আবেদন করতে চায় এটা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন কিন্তু অলরেডি টাইম টু টাইম চলে আসতেছে। এটা যে অ্যাডমিনিস্ট্রেশনই হোক না কেন, যদি তাদের মনে হয়ে থাকে তাহলে তারা অবশ্যই এটা নিতে পারে।
সেটি, এবং আমেরিকার অভিবাসন নীতি বলি, পররাষ্ট্র নীতি বলি, এটি অনেক স্থায়ী একটি বিষয়। রাজনৈতিক ডেমোক্রেট আসলো না রিপাবলিকান আসলো, যতটুকু না পরিবর্তন হয়, ভোটের মাঠে সবাই তার নিজের স্বার্থে সেই শব্দগুলো ব্যবহার করে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই জান্নাতুল রুমা, তারপরে আমি আপনার কাছে আরো বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। এস এম কে হাসান, তিনি আজকে তার আহ, মন্তব্যটি বলেছেন, দীর্ঘ প্রায় 18 বছর পর পরিবারের 3 সদস্য F4 ক্যাটাগরি ইমিগ্রেশন ভিসা হাতে পেয়েছেন তিনি। এবছর আমার একমাত্র ছেলে সন্তান চিটাগং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে সিএসসি তে চান্স পেয়েছে। সে বাংলাদেশে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু ভর্তি হয়েছে চট্টগ্রাম চুয়েটে। এখন আমার প্রশ্ন, ওকে আমেরিকায় কিভাবে ভর্তি করাবো? ওর আমার সাথে ভিসা হয়েছে, এবং কনগ্রেচুলেশনস, আপনার ভিসা হয়েছে। তিনি 18 বছর পর পারিবারিক ভিসার মাধ্যমে A4 ক্যাটাগরির যেটি ভিসা তিনি পেয়েছেন। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন, অনেক অনেক বড় একটা গুড নিউজ এটা, বিশেষ করে এটা F4 যেহেতু ক্যাটাগরি। আর একটা বিষয় আমার কাছে কনফিউশন, সেটা হচ্ছে কি ওনারও কি ভিসা হয়েছে, উনি যার কথা ওনার বলছেন? ভিসা হয়েছে, জি, ছেলেরও ভিসা হয়েছে। ওকে, তাহলে সেক্ষেত্রে উনি উনি তাহলে চুয়েট থেকে পড়াশোনা করেছেন? চুয়েটে ভর্তি হয়েছে। ওকে, চুয়েটে ভর্তি হয়েছে, আচ্ছা। সো সেক্ষেত্রে এখানে যদি ইউএসএ তে যদি কোনো ইউনিভার্সিটি কিংবা গ্রাজুয়েশনটা যদি কন্টিনিউ করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে ফার্স্ট ডিটারমাইন করতে হবে সে কোন কোর্সে অ্যাডমিশন নেবে। আই হোপ হয়তো ইঞ্জিনিয়ারিং যদি উনি প্ল্যান করে থাকে, তাহলে সেক্ষেত্রে সে অনুযায়ী তাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এবং ইউনিভার্সিটি সিলেক্ট করার মাধ্যমে ইউনিভার্সিটি আসলে ওয়েবসাইটগুলোতে যে কোর্সের কথা বলা হয়ে থাকে সেই কোর্সের বিষয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা একটা অ্যাপ্লিকেশন সাবমিশনের মাধ্যমে কিংবা একটা একটা কোর্স সিলেকশনের মাধ্যমে কিভাবে এটাতে গো থ্রু হতে পারি, স্টেপ বাই স্টেপ কিন্তু সব রকমের সুবিধাটা দেওয়া হয়ে থাকে ওয়েবসাইটের মাধ্যমে। আবার অনেক সময় ইউনিভার্সিটি যে অ্যাডমিশনে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু অনেক বেশি হেল্পফুল। যদি আপনি ইমেল করে থাকেন কোন ইউনিভার্সিটি, কয়েকটা ইউনিভার্সিটি যদি আপনি ফার্স্ট সিলেক্ট করেন, আগে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে কয়েকটা ইউনিভার্সিটি, তারপর আপনাকে কোর্সটা সিলেক্ট করতে হবে কোন কোর্সে অ্যাডমিশন নেবেন কিংবা কোন সেক্টরে অ্যাডমিশন নেবেন। তারপর হচ্ছে কি আপনি চাইলে ওদেরকে ইমেল করতে পারেন এবং এত সেন্টার তাদের ওয়েবসাইটেও আপনি ডিটেলসে দেখতে পারেন। আর ইউএসএতে সব ইউনিভার্সিটিতে কিন্তু তারা অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে থাকে, এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে অনেক সময় দেখা যায় তারা ইন পার্সন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী যেভাবে তার সাথে সিস্টেম রয়েছে তাহলে সেভাবে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর যেহেতু উনি ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে আসছেন, তাহলে সেক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেভাবে টিউশন ফি নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে, তাকে হয়তো ওইটা নিয়ে এত বেশি কনসার্ন হতে হবে না, কারণ আপনি একটা ভ্যালিড ভিসার মাধ্যমে যখন আপনি ইউএসএতে এন্ট্রি করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেডারেল স্টুডেন্ট লোনের জন্য কিংবা এছাড়াও কিছু প্রাইভেট কিছু স্টুডেন্ট লোন রয়েছে, সেগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং ইউনিভার্সিটিতে পক্ষ থেকেই কিন্তু বা অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে কিংবা আদার যে হেল্পফুল সুবিধাগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে কি অনেক ইউনিভার্সিটি দেখা যায় বুকসের জন্য, ল্যাপটপের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য অনেক রকমের বেনিফিট দিয়ে থাকে। সবকিছুই কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় এবং যদি অ্যাডমিশনের সাথে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে। সো আই হোপ ইট উইল বি হেল্পফুল। অনেক সুন্দর করে বিস্তারিত ভাবে তুলে ধরেছেন আপনি। সিমি চৌধুরী তিনি প্রশ্ন করেছেন, ওনার বাবা আমেরিকা গ্রিন কার্ড হোল্ডারধারী এবং তার বয়স যখন 21-এর কম ছিল 2018 মানে 18 সনে, তখন তার জন্য অ্যাপ্লাই করেন। এখন তার বয়স 24 হয়ে গেছে এবং তার একবার বিয়ে হয়েছিল এবং ডিভোর্স হয়ে গিয়েছে। এখন কি তাকে এম্বাসি থেকে ডাকবে আর তিনি কি যেতে পারবেন? একটু জানতে চেয়েছেন। আচ্ছা, যখন বাবা অ্যাপ্লিকেশন করেছিল, বাবা গ্রিন কার্ড অ্যাজ আ গ্রিন কার্ড হোল্ডার হিসেবে অ্যাপ্লিকেশনটা করেছিল এবং আপনার জন্য অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল ভ্যালো 21 চাইল্ড হিসাবে। তাহলে সেক্ষেত্রে এটা ছিল F2A ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, এবং পরবর্তীতে যখন আপনার বয়সটা 21-এর উপরে হয়ে যাবে তখন এটা কিন্তু অটোমেটিক্যালি অনেক সময় F2A থেকে F2B ক্যাটাগরিতে চলে যায়। আর গ্রিন কার্ড হোল্ডার কিন্তু যারা ম্যারিড চাইল্ড থাকে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারে
পারে না। এবং দ্য গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লিকেশনের পরে যদি আপনার যেহেতু আপনি গ্রিন কার্ড হোল্ডার হিসেবে আপনার বাবা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, তখন আপনি F1 ক্যাটাগরিতে ছিলেন। যখন আপনার 24 হয়ে গেছে তখন আপনি অটোমেটিক্যালি F2 B ক্যাটাগরিতে চলে গেছেন। F2B ক্যাটাগরিতে যাওয়ার পর তারা সাধারণত নোটিফাই করা থাকে যখন ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যায়। হয়তো এরকম কোনো লেটার আপনি পেয়েছেন। এবং এরপরে যদি আপনি কোনো বিয়ে হয়ে থাকে, যে মুহূর্তে আপনার বিয়েটা হয়েছে, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি আর ডিপেন্ডেন্ট হিসেবে নাই, কিংবা আ গ্রিন কার্ড হোল্ডারের ডিপেন্ডেন্ট হিসেবে থাকবে না। তাইলে সেক্ষেত্রে আপনার বাবা যে অ্যাপ্লিকেশনটা করেছিল, তাহলে সেটি অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি রিভোক হয়ে যাবে। যখন আপনি যেটা বলছেন এটা ডিভোর্স হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা কি সিঙ্গেল হয়ে যাবে কিনা? আগের পরিবর্তনে নো, আপনার স্ট্যাটাসটা আপনার ম্যারিড থেকে কিন্তু ডিভোর্সে যাচ্ছে, ম্যারিড থেকে সিঙ্গেল আর যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার বাবা যেহেতু এখনো যদি গ্রিন কার্ড হোল্ডার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি রিভোক হয়ে যাবে এবং আপনার জন্য পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবে যখন উনি সিটিজেন হবে। তবে এই ক্ষেত্রে যদি আপনার বাবা গ্রিন কার্ড না হয়ে যদি পরবর্তীতে সিটিজেন হয়ে যেত এবং সিটিজেন হওয়ার পর যদি আপনি বিয়ে করতেন, তাহলে সেক্ষেত্রে ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে F2B ক্যাটাগরি থেকে F3 ক্যাটাগরিতে চলে যেত। অ্যাপ্লিকেশনটা রিভোক হয়ে যেত না। খুব সুন্দর করে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরো অনেকে প্রশ্ন করেছেন। বিলকিস প্রশ্ন করেছেন যে প্রশ্নটি, সেটি হচ্ছে ট্রাম্প যেহেতু বারবার বলছে এবং বিভিন্ন জায়গায় যে সংবাদ মাধ্যমে আসছে ইউএসএ বর্ন হয়ে আর কেউ সিটিজেন হতে পারবে না, যেটি ট্রাম্প বলছিলেন বারবার। তো এই বিষয়ে তিনি একটু জানতে চেয়েছেন আসলে কতটুকু সত্য যে ইউএসএ তে বর্ন হলে সিটিজেন হতে পারবেন না, বিশেষ করে যে বাবা মার কাগজপত্র নেই। ওয়েল, এই বিষয়টা কিন্তু ট্রাম্প যখন ফার্স্ট টাইম প্রেসিডেন্ট হয়েছিল, তখনই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা চলছিল যে কি তারা ইউএসএ তে বর্ণের মাধ্যমে সিটিজেন হতে পারবে না, আনলেস যে কোনো একজন প্যারেন্ট যদি ইউএসএ এর গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ যদি অলরেডি না থেকে থাকে সেক্ষেত্রে। এটা ফার্স্ট টাইমও বলা হচ্ছিল, এটা কিন্তু এবারও এই বিষয়ে ট্রাম্পের এক ওয়ান অফ দ্য পলিসি হচ্ছে কি এটাই, যে কি ইউএস সিটিজেনশিপটা অটোমেটিক সিটিজেনশিপটা না পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে কিছু বলা যায় না। যদি আমরা এই মুহূর্তে বলে থাকি যে কি না ওরকম হবে না, সেটাও রাইট না। আবার যদি বলে থাকি এরকম হবে, সেটাও কিন্তু রাইট না। আলটিমেটলি এটার যদি কোনো ইমিগ্রেশনের অ্যাকচুয়াল প্রসেসের মাধ্যমে যদি তারা এটা অ্যামেন্ডমেন্ট করতে চায়, চেঞ্জ করতে চায়, তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারবে। ইট উইল বি ডিফিকাল্ট, বাট ইম্পসিবল না। বাট এই মুহূর্তে এখনো পর্যন্ত এই সিস্টেমটা আসছে নাই। এখনো পর্যন্ত যারা ইউএসএ তে সিটিজেন বর্ন হচ্ছে তারাই সিটিজেন হচ্ছে। বর্তমান রুলটা যেটা পুরনো রুল সেটাই রয়েছে। কিন্তু নতুন সামনে যদি কোনো রুল চেঞ্জ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণত যখন থেকে চেঞ্জ হবে তখন থেকে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। এর পূর্ববর্তীতে যারা বর্ন হয়েছিল তাদের জন্য এই পলিসিটা অ্যাপ্লিকেবল হবে না। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, উনি বলছেন আমার সকল অনুষ্ঠানের ভিডিও দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্নটি হচ্ছে অ্যাসাইলাম আবেদনের সময় কি কি প্রমাণপত্র জমা দেয়া লাগে এবং এই কপি কি বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে বা প্রমাণপত্রগুলো বাংলাদেশ থেকে কিভাবে করে নিয়ে যাব, এই বিষয়ে একটু জানতে চেয়েছেন। আচ্ছা, অ্যাসাইলাম আবেদনপত্রে আমি সাপোর্টিং ডকুমেন্টেশন এর আগে যাব, যেটা বলবো সেটা হচ্ছে কি আপনি অ্যাসাইলাম কি বিষয়ের উপর করতে পারেন। যেকোনো অ্যাজ এ ম্যাটার এনি পার্সোনাল রিজন এনিথিং আপনার লাইফে ঘটছে সেটার উপর বেস করে কিন্তু অ্যাসাইলাম করা যায় না। অ্যাসাইলাম হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান একটা রিলিফ, সেটা দেওয়া হয়ে থাকে কিছু স্পেসিফিক কিছু গ্রাউন্ডে। যদি আপনার প্রবলেমটা যদি এর কোনো একটা গ্রাউন্ডের মধ্যে পড়ে, সেটা হতে পারে ফার্স্ট অফ অল পলিটিক্যাল, যেটা সবচেয়ে কমন সেটা। সেকেন্ড হতে পারে এটা কোনো রিলিজিয়াস কোনো আপনার যদি লাইফে প্রবলেম হয়ে থাকে সেটা। আবার থার্ড হতে পারে এটা যদি কোনো রেশিয়াল কোনো বিষয় হয়ে থাকে। পলিটিক্যালটা আমরা জানি যে কি আপনি যদি কিংবা আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত থাকতেন, কিংবা আপনার যদি আদার পলিটিক্যাল পার্টির মাধ্যমে যদি আপনি প্রবলেম ফেস করে থাকেন। আবার অনেক সময় দেখা যায় আপনি আপনার কোনো দলের সাথে জড়িত ছিলেন না, বাট আপনার ফ্যামিলি মেম্বার সামহাউ কোনো একজন জড়িত ছিল এবং যার মাধ্যমে আপনার উপরে প্রবলেমটা পড়ছে। কারণ একটা ফ্যামিলিতে যখন একজনকে যখন কোনো স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টি যখন টার্গেট করে, তখন ওই ফ্যামিলিতে যারা আদার মেম্বার্স রয়েছে তারাও সামহাউ হুমকির মুখে। সেই ক্ষেত্রে সেটাও কিন্তু ইম্পিউটেড অ্যাজ এ পলিটিক্যাল হিসেবে পড়ে। এবং এছাড়া হচ্ছে কি রিলিজিয়াস, যেটা আমরা দেখে থাকি, আমরা বাংলাদেশে হচ্ছে কি আমরা মুসলিমে হচ্ছে কি মেজরিটি, বাট অনেক সময় দেখা যাচ্ছে ইভেন আমরা যদি ইন্ডিয়াতে দেখে থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি
মুসলিম হচ্ছে কি মাইনরিটি। সো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা মাইনরিটি কোনো গ্রুপ যদি অন্য কোনো অন্য কোনো রিলিজিয়াস কোনো বিলিভার মাধ্যমে যদি প্রবলেম ফেস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা সালাম করতে পারছেন। আবার অনেক সময় দেখা যায় অনেক কিছু রেশিয়াল কিছু বিষয় রয়েছে, বিভিন্ন গোত্র রয়েছে, এক গোত্রের সাথে অন্য গোত্রের বিয়ে হয়েছে কিংবা প্রবলেম হয়েছে, তাহলে তারাও কিন্তু সালাম করতে পারছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোনো এমন কোনো পার্টিকুলার সোশ্যাল গ্রুপের কোনো মেম্বার ছিলেন। পার্টিকুলার সোশ্যাল গ্রুপটা আসলে এই ডেফিনিশনটা কিন্তু কোনো স্পেসিফিক ডেফিনিশন না। সেটা অনেক সময় কোর্টের অর্ডারের মাধ্যমে, কোর্টের ডিসিশনের মাধ্যমে অনেক রকমের পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এড হচ্ছে। একটা সময় যারা গে লেসবিয়ান ছিল তারা কিন্তু পার্টিকুলার গ্রুপ সোশ্যাল গ্রুপে ছিল না। বাট বর্তমানে কিন্তু তারা সোশ্যাল গ্রুপে পড়ছে। অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স কোনো পার্টিকুলার সোশ্যাল গ্রুপ ছিল না, কোনো নেক্সাস ছিল না ইসলামের জন্য। বর্তমানে তারাও কিন্তু পার্টিকুলার সোশ্যাল গ্রুপে পড়ছে। আবার অনেক সময় দেখা যায় যারা উইমেন নিয়ে কাজ করে কিংবা কোনো স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করে, যার মাধ্যমে হচ্ছে কি তার অন্য কোনো পার্সনের মাধ্যমে কিংবা অর্গানাইজেশনের মাধ্যমে প্রবলেম ফেস করে। এভাবে কিছু গ্রাউন্ডের মাধ্যমে আপনি এরকম 5টা স্পেসিফিক গ্রাউন্ড রয়েছে। এবার কোনো একটা গ্রাউন্ডে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি সালাম করতে পারছেন। এখন আমি যদি বলি কি ডকুমেন্টস আপনার লাগবে? আমি ফর এক্সাম্পল যদি আপনাকে বলে থাকি, আপনি যদি কোনো দলের মেম্বার হয়ে থাকেন, তাহলে আপনাকে কি প্রমাণ করতে হবে? অলওয়েজ সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে কি আপনি যেটা কোর্টকে বলছেন সেটারকে সাপোর্ট দেওয়ার জন্য ডকুমেন্টস। আমি যদি বলে থাকি আমি কোনো দলের সাথে জড়িত ছিলাম, তাহলে আপনাকে দেখাতে হবে আপনি যে দলের সাথে জড়িত ছিলেন সেই দলের কোনো ডকুমেন্টেশন যেখানে আপনার নাম লেখা হয়েছে কিংবা যেখানে বলা হয়েছে আপনি ওই দলের সাথে জড়িত ছিলেন। আপনি যদি বলে থাকেন আমাকে সামহাউ কোনো রকমের ফিজিক্যালি আমাকে টর্চার করা হয়েছে কিংবা আমাকে মেন্টাল কোনো টর্চার করা হয়েছে, কিংবা আপনি যদি বলে থাকেন যে কি আমাকে করা হয় না কিংবা আমার ফ্যামিলি কোনো মাধ্যমকে যদি কোনো ফ্যামিলি মেম্বার্সকে যদি প্রবলেম করে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি কোনো মেডিকেল যদি ট্রিটমেন্ট নিয়ে থাকেন তাহলে হতে পারে মেডিকেলের রেকর্ডস গুলো। আবার অনেক সময় দেখা যেতে পারে আপনার যদি কোনো রকমের স্কার থাকে আপনার বডিতে যে কি আপনার এই যে ফিজিক্যাল টর্চারের মাধ্যমে হয়েছে, তাহলে ফটোগ্রাফসও আপনার জন্য প্রুফ হতে পারে। আবার অনেক সময় দেখা যেতে পারে আপনার অন্যান্য যারা উইটনেস থাকে যদি তাদের কোনো প্রবলেম হয় নাই বাট আপনার যে প্রবলেমটা হয়েছে তারা ওনারা দেখেছেন কিংবা সেই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ধারণা রয়েছে, তাহলে তারাও কিন্তু অ্যাজ এ উইটনেস হিসেবে লেটার দিতে পারে আপনার জন্য। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আসলে স্পেসিফিক কোনো এভিডেন্স না। এটার জাস্ট এটা কমন সেন্স যে কি আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আপনি একজনের সামনে এটা সাবমিট একটা আপনি একজনের সামনে এটা শেয়ার করছেন এবং ওই পার্সনকে কিছু আপনি প্রুফ দিচ্ছেন যে কি এই যে দেখো এই প্রবলেমটা আমার হয়েছে তার জন্য এই ডকুমেন্টস গুলো আমার রয়েছে। কারণ কোনো কিছু যখন ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু না কিছু আপনার প্রুফ দেখিয়ে যায় কিংবা আপনার শুধুমাত্র মুখের কথার উপর বেস করে কিন্তু অনেক সময় এটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনার কথাটাকে বিশ্বাস করে একটা ডিসিশন নেওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনার যদি পেপারস এরকম কোনো যদি সাপোর্টিং কোনো ডকুমেন্টেশন থেকে থাকে, তাহলে অবশ্যই এটা আপনার যে কোনো কেসের জন্য কিন্তু এটি একটি স্ট্রং এভিডেন্স হিসেবে কাজ করে থাকে। এটা শুধুমাত্র সালাম না, এটা যে কোনো কেসের ক্ষেত্রে। আর যেটা আপনি বলছেন এটা কি আপনাকে বাংলাদেশ থেকে আনতে হবে কিনা, এভিডেন্সটা আসলে যেখানেই এভেলেবল সেখান থেকে এটা আসতে পারে। যদি এটা বাংলাদেশে ঘটে থাকে তাহলে বাংলাদেশ থেকে আনতে পারেন। যদি এটা বাংলাদেশে না ঘটে অন্য কোনো কান্ট্রিতে ঘটে সেখান থেকে আনতে পারেন। যদি এটা এখান থেকে কোনো এভিডেন্স যদি আপনার আপনার কেস কিংবা আপনার যে ক্লেমটার সাথে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রুফ করতে পারেন। আল্টিমেটলি কিন্তু বার্ডেনটা আপনার উপরে প্রুফ করার জন্য আপনার ক্লেমটা। মানে আপনি যে ক্যাটাগরিতে যেভাবে যেখান থেকে আবেদন করছেন আপনার স্টেটমেন্টটি কেমন সে অনুযায়ী কাগজপত্রগুলো সংগ্রহ করার কথা বলছেন। আপনাদের মানিক প্রশ্ন করেছেন, তিনি ভিজিট ভিসায় আমেরিকা আসতে চান, আপনার মতামত কি? ভিজিট ভিসায় ভিজিট ভিসার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যদি বলে থাকি তাহলে সেক্ষেত্রে ভিজিট ভিসাটা তাহলে আপনি চাইলে কোনো ভিজিট শুধুমাত্র জাস্ট ঘোরার জন্য আসতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আপনি হয়তো ঘুরতেও আসতেছেন, আবার সেক্ষেত্রে যদি কোনো বিজনেসের যদি কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটাও আপনি এক্সপ্লোর করতে চান, সেটার উপর বেস করে আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার ইউএস
আম আপনাকে ফার্স্ট ভিজিট ভিসার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে DS-160 এই অ্যাপ্লিকেশনটা ফিল আউট করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা ফিল আউট করার পরে আপনাকে US ট্রাভেল ডক্স একটা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে কি আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা ফি কিন্তু আ একটা কোনো একটা ব্যাংকে দিতে হয়। স্পেসিফিক কোনো ব্যাংক। আমি যদি বলে থাকি ফর এক্সাম্পল EBL ব্যাংক। এরকম কোনো একটা ব্যাংকে যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয় অ্যাপ্লিকেশনের জন্য সেটা সাধারণত বর্তমানে হয়তো হয়েছে ৳22,৫০০ এরকম। এটা সামটাইমস একটু ভ্যারি করে চেঞ্জ হয়ে যায় ডলারের উপর বেস করে। তো সেক্ষেত্রে এই ফিটা দেওয়ার পরে তারা একটা রিসিপ্ট নাম্বার দিবে। সেই রিসিপ্ট নাম্বারটা আপনি যখন US ট্রাভেল ডক্স এর যে অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেখানে যখন আপনি ইনফরমেশনটা দিবেন তাহলে সেক্ষেত্রে ওরা আপনাকে একটা কোনো একটা ক্যালেন্ডার এভেইলেবিলিটি শো করবে কোনো একটা ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য। সেই ইন্টারভিউ ডেটটা ইনিশিয়াল ইন্টারভিউ ডেটটা হয়তো আপনি খুব কাছাকাছি নাও পেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ইন্টারভিউ ডেট এভেইলেবল থাকে না। বাট আপনাকে সবসময় চেক করতে হবে যেন ইন্টারভিউ ডেটটা পেতে পারেন। যদি আপনার যদি কোনো ইনভাইটেশন থেকে থাকে কিংবা কোনো ইমার্জেন্সি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আর্জেন্সির জন্য রিকোয়েস্ট করতে পারেন। ইমার্জেন্সি ডেটের জন্য রিকোয়েস্ট করতে পারেন। এবং সেই সাথে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার্স আপনার যদি ম্যারিড হয়ে থাকেন কিংবা আপনার যদি কোনো ছেলেমেয়ে থেকে থাকে তাহলে তারাও কিন্তু আপনার ডিপেন্ডেন্ট হিসেবে কিংবা B1 B2 ভিসা কিংবা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার সাথে আসতে পারবে। তাদের জন্য আপনার যে প্রসেসটা সেম প্রসেসে তার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু যখন ইন্টারভিউটা নিবেন সেক্ষেত্রে একটা জয়েন্ট একটা গ্রুপে ইন্টারভিউ নেওয়ার সময় একটা সুবিধাটা রয়েছে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, চেইন ইমিগ্রেশন A4 ভিসাতে কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আর যারা A4 ভিসার দীর্ঘ সময় অপেক্ষা করছে, ট্রাম্পের সময় এটি কি আরো দীর্ঘায়িত হবে কিনা? দীর্ঘায়িত হওয়াটা এই বিষয়টা আসলে F4 ক্যাটেগরি, বিশেষ করে F4 এবং F3 ক্যাটেগরিটাই হচ্ছে কি অনেক বেশি স্লো। আমরা গত ১ বছর ধরে কিন্তু 2007 এ দেখছি এখনো 2007 এ রয়েছে F4 ক্যাটেগরিটা। তবে সেটার স্লোটা বিশেষ করে হয়েছে কোভিড এর পর থেকে। এটা কোন অ্যাডমিনিস্ট্রেশন এর চেঞ্জ এর কারণে কিন্তু এই স্লোটা হয় নাই। এটা কোভিড এর কারণেই হচ্ছে কি ব্যাকলগটা ক্রিয়েট হয়েছে। তবে সেক্ষেত্রে F4 যেভাবে আমরা সিটিজেনশিপ এর কথা বলছিলাম, সেম ওয়েতে যারা F4 ক্যাটেগরিতে ভাই-বোনের জন্য যারা সিবলিং অ্যাপ্লিকেশনটা করে থাকেন, তো সেটা নিয়েও কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা চিন্তাভাবনা রয়েছে সেটাও ক্যানসেল করার জন্য কিংবা এই অ্যাপ্লিকেশনটা হয়তো লিমিটেড করার জন্য আর রেস্ট্রিকশন করার জন্য। তবে সেক্ষেত্রে এটা কতটুকু হবে সেম ওয়েতে আমরা যেটা বলতে পারি সিটিজেনশিপ এরটা সেম এটাও সেমই। কারণ এগুলা ইমিগ্রেশনের এই যে বেসিক পলিসি গুলা চেঞ্জ করাটা রুলগুলা লটা চেঞ্জ করাটা এত বেশি ইজি না। এটা অনেক সিস্টেমের মাধ্যমে এটা যেতে হয়। তবে এখন আমরা যদি বলে থাকি এটা চেঞ্জ হবে না, সেটাও কিন্তু আসলে সঠিক না। আবার যদি বলে থাকি চেঞ্জ হবে সেটাও সঠিক না। কিন্তু এই মুহূর্তে তবে একটা বিষয় হচ্ছে কি যাদের অলরেডি অ্যাপ্লিকেশনটা হয়ে গিয়েছে আ তাদের চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আ লটা যখন যদি কোনো ল চেঞ্জ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যখন থেকে লটা চেঞ্জ হচ্ছে এর পরবর্তীতেই কিন্তু লটার আম আ ইফেক্ট আসবে। এর পূর্ববর্তী অ্যাপ্লিকেশনের জন্য না। আমি আরেকটি বিষয় একটু জানতে চাই। অ্যাসাইলাম কেসেও অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছেন আমেরিকার ভেতরে। আপনার রিসেন্ট অনেকগুলো অ্যাসাইলাম কেসের সফলতা এসেছে। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, রিট অফ ম্যান্ডামাস বলি যেভাবেই বলি, হুম, তাদেরকে কোনো তড়িৎ গতিতে এগিয়ে আনা সম্ভব কিংবা তাদের কি ধরনের পরিস্থিতি হবে ট্রাম্পের আমলে? আম যদি অ্যাপ্লিকেশনটা যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আমরা যদি ২ ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাসাইলাম অফিসে, আরেকটা হচ্ছে কি যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রয়েছে কোর্টে। আ যদি আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের আবেদনটার কথা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে সাধারণত প্রসেসটা অনেক স্লো হয়ে থাকে অনেক সময়। কারণ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যখন USCIS এ থাকে, অ্যাসাইলাম অফিসে থাকে, তাহলে কখন তাদের অ্যাপ্লিকেশনটা ফাইনাল স্টেজে যাচ্ছে সেটা কিন্তু আনসার্টেইন থাকে। যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ডেট পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আ যদি আপনার কোনো সিরিয়াস কোনো রিজন থেকে থাকে এক্সপারডাইট করার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এক্সপারডাইট এর জন্য রিকোয়েস্ট করতে পারেন। ইনফেক্ট আমরা করেছিও। আমরা বাফেলো ইমিগ্রেশন বাফেলো যে অ্যাসাইলাম অফিস রয়েছে, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করেছি এবং সাকসেসফুলি তারা কিন্তু আমাদের কিছু অ্যাপ্লিকেশনকে শর্ট লিস্টেড ও করে রেখেছে দ্রুত ইন্টারভিউর জন্য। কিংবা আমরা নিউ ইয়র্ক অ্যাসাইলাম অফিসেও অনেক অ্যাপ্লিকেশন করেছি। তাহলে সেক্ষেত্রে কিছু দেখা যাচ্ছে আমরা অ্যান্সার পেয়েছি, আবার কিছু ক্ষেত্রে অ্যান্সার পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে আম যদি আপনার কোনো আ রিজনেবল কোনো গ্রাউন্ড থাকে, আমি চাই আমার অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি শেষ করার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনি আ
অফিসে সালাম অফিসে অ্যাপ্লিকেশন করতে পারেন এক্সপার্ট করার জন্য। তবে এটা ভিশনটা এত ইজি না একটা ভিশন দেওয়া। কারণ আপনি যেটা অ্যাপ্লিকেশনটা করছেন, আপনি সেই অ্যাপ্লিকেশনে বলছেন, "আমার লাইফের প্রবলেমের কারণেই আমি একটা সেফ কান্ট্রিতে এসেছি।" আপনি এখন সেফ কান্ট্রিতে। তাহলে আপনার এত তাড়া কিসের? আপনাকে তখন ফাইন্ড আউট করতে হবে আমার তাড়াটা কিসের? যদি আপনি আপনার কোনো ডিপেন্ডেন্ট বাংলাদেশে রেখে আসেন কিংবা অন্য কোথাও রেখে আসেন যেখানে তারা আপনার প্রবলেমের কারণে তাদের লাইফে প্রবলেম হচ্ছে, সেটাও কিন্তু একটা রিজনেবল কজ হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি হয়তো অনেকদিন সেফ ছিলেন। বাট সাডেনলি কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হওয়ার কারণে আপনার লাইফে আবার হুমকি এসে গেছে। সেটাও একটা রিজনেবল কজ। তো এইরকম আপনার লাইফে যদি এমন কোনো কজ থেকে থাকে যেটার কারণে আপনার মনে হচ্ছে এক্সালাম অ্যাপ্লিকেশনটা দ্রুত করা দরকার। কারণ অনেক সময় এটা জড়িত আপনার মেন্টাল একটা প্রশান্তি। আপনার যে অনেক সময় অনেকে দেখা যায় একটা টেন্স থাকে, আনসার্টেইনটি তে ভোগে, আমার ফিউচারটা কি হচ্ছে? তো সেক্ষেত্রে এই কজটা দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আবার যেটা কোর্টে যদি কারো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্টে অলওয়েজ প্রসেসটা রয়েছে। আপনার অ্যাপ্লিকেশনের ডেটে হিয়ারিং ডেট যদি থেকে থাকে লং অনেক দূরে যেমন 2027, 2028 আপনার যদি মনে হতে পারে এটা অনেক, অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে আপনি মোশন করতে পারেন এটাকে অ্যাডভান্স করার জন্য। আবার অনেক সময় দেখা যায় আপনার কোনো হিয়ারিং ডেটে নাই এবং লং টাইম ধরে আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং এ রয়েছে এভাবে। তাহলে আপনি মোশন করতে পারেন আপনার কেসটা ক্যালেন্ডার করার জন্য। অনেক সময় কোর্টের ক্যালেন্ডার থেকে বেরিয়ে যায় অনেক কেসগুলো, অফ ডকেট হয়ে যায়। তখন এগুলোকে আবার ডকেটে নিয়ে আসার জন্য আবার ক্যালেন্ডার করার জন্য আপনি মোশন করতে পারেন এবং সেখানেও আপনাকে একটা রিজন দেখাতে হবে। যে রিজনটা হয়তো অ্যাসাইলাম অফিসে যে রিজন দেখাতে হয় তার চেয়ে হয়তো খুব বেশি স্ট্রং হতে হয় না। সাধারণত অ্যাসাইলাম অফিসে স্ট্রং রিজন দেখাতে হয়। বাট কোর্টে অনেক সময় যদি দেখে থাকে যে কি কেসটা আসলেই অনেকদিন ধরে এবং সেই মানুষটা একটা আনসার্টেইনটির মধ্যে রয়েছে। একটা হয়তো এই যে মানুষ এখন বর্তমানে যারা রয়েছে ডিপোর্টেশন এর একটা ভয় কাজ করতেছে। এরকম কোনো আনসার্টেইনটি হতে পারে। তাহলে তারাও কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটাকে দ্রুত করার জন্য মোশন করতে পারেন। খুব সুন্দর করে আরেকটি বিষয় একটু আলোচনা করতেই হবে যদিও একদম সময় স্বল্পতা আছে, সেটি হচ্ছে ট্রাম্পের আমলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা, আর স্টুডেন্ট ভিসায় যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে চান তাদের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আপনি কোন টিপসটি দিবেন? ট্রাম্প ট্রাম্পের যদি আমরা নির্বাচনী প্রচারণা পলিসি দেখে থাকি, ট্রাম্প সবসময় এটা কি একটা ভ্যালিড ওয়েতে ইউএসএ তে এন্ট্রি করার জন্য কিন্তু সবসময় এনকারেজ করেছেন। যারা ইউএসএ তে ভ্যালিড ভিসা ইউএসএ তে এন্ট্রি করেছে, যারা ইউএসএ তে পড়াশোনা করছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করা কিংবা তাদেরকে H1 কিংবা ইবি ভিসার মাধ্যমে প্রায়োরিটি দেওয়া এবং হচ্ছে কি যারা ভ্যালিড ভিসা ইউএতে এন্ট্রি করতে চাচ্ছে তাদেরকে ওয়েলকাম জানাবে, সেটা কিন্তু ট্রাম্পের একটা পলিসি। কিংবা যারা বর্ডার দিয়ে আসতেছে তাদেরকে রেস্ট্রিকশন করে দিবে, সেটাও একটা পলিসি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছে কিংবা যারা ভিজিট ভিসা নিয়ে আসতে চাচ্ছে, এটা ট্রাম্পের সময়েও হয়তো এটা একটা পজিটিভ একটা আমরা অ্যাটমসফিয়ার দেখতে পারবো। কারণ ট্রাম্প এই পর্যন্ত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো ইস্যু ক্রিয়েট হয় নাই। ইভেন আমরা যদি দেখে থাকি লাস্ট 4 ইয়ার্স স্টুডেন্ট ভিসা কিন্তু অনেক, অনেক স্টুডেন্টরা কিন্তু ইউএসএ এন্ট্রি করেছেন। এবং সেটা আশা করি সেটাই চলমান থাকবে নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনেও। কারণ নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অনেক বেশি পজিটিভ স্টুডেন্ট ভিসা নিয়ে, বিশেষ করে। আর যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চায় তাদের ক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো অনেক অনেক ইজি ওয়েতে হয়তো অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে কিংবা সামহাউ। কিন্তু যেটা সবচেয়ে বেশি কনসার্নিং থিং সেটা হচ্ছে কি আসার পরে আসার পরে স্টুডেন্ট ভিসাটা কন্টিনিউ করাটা কিংবা পড়াশোনাটা কন্টিনিউ করাটা। যদি কেউ ইউএসএ তে এন্ট্রি আসতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের যদি কেউ মাস্টার্স ডিগ্রি, আমি একটা অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে কি কারো যদি মাস্টার্স ডিগ্রি থেকে থাকে কিংবা কারো যদি মাস্টারের পরে যদি ডাবল মাস্টার্স থেকে থাকে এরকম। আবার অনেকে দেখা যায় তারাই কিন্তু সেম আবার আরেকটা মাস্টার্স করার জন্য ইউএসএ তে এন্ট্রি করতে চায়। তাহলে তাদের ক্ষেত্রে আমি বলব মাস্টার্স করতে না এসে তারা চাইলে পিএইচডির জন্য আসতে পারে। কারণ যে আপনি ইউএসএ তে এন্ট্রি করার পরে পড়াশোনার পাশাপাশি একটা লিগ্যালাইজেশন এর অনেকের স্বপ্ন থাকে। একটা এখানে এসে একটা ভালো কোনো কিছু করা। তবে সেক্ষেত্রে যারা পিএইচডি করতে আসেন তাদের জন্য আসলে ফ্যাসিলিটির অনেক বেশি। কারণ আপনি যদি পিএইচডি করে থাকেন ইউএসএ তে তাহলে সেক্ষেত্রে অনেক বড় ভালো একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যখন সিপিটি তে থাকবেন তখন আপনি জবও করতে পারবেন লিমিটেড একটা টাইমস এবং হচ্ছে কি আপনার যখন পিএইচডিটা কমপ্লিট হবে তখন আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটা ইবি2 এর মাধ্যমে কিংবা ন্যাশনাল ইন্টারেস্ট এর মাধ্যমে কিন্তু আপনি একটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটা অ্যাকসেপ্টেন্সটা অনেক, অনেক বেশি মাস্টার্স এর চেয়ে।
এবং সেক্ষেত্রে আপনার সব দিক দিয়ে ফ্যাসিলিটি হচ্ছে কি যদি আপনি পিএইচডি করতে আসেন। ডাবল মাস্টার্স এর জন্য নো। কারণ এই ক্ষেত্রে যদি আপনি মাস্টার্স করতে আসেন, আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। কারণ আপনি আসলে এখানে আপনি ডলারটা স্পেন্ড করছেন। এটা অনেক বেশি হিউজ একটা বিষয়। আমরা যারা বাংলাদেশী কিংবা আমরা যারা এমন একটা কান্ট্রি থেকে আসতেছি যাদের টাকার মূল্যটা কিন্তু ডলার্সের চেয়ে অনেক, অনেক কম সেক্ষেত্রে। কিন্তু আপনি যখন পড়াশোনা করছেন তখন আপনি আনসার্টেইনটিতে থাকতে পারেন যে কি আমি এই পড়াশোনার পরে কারণ মাস্টার যেহেতু একটা শর্ট কোর্স থাকে, সাধারণত 1 ইয়ার থাকে। আমি এরপরে কুইকলি কি করতে পারি? তো সেক্ষেত্রে হয়তো আপনি 1 ইয়ারের জন্য আম আম আপনার ওয়ার্ক পারমিট দিতে পারেন। কিংবা আপনি যদি কোনো স্ট্যাম্প কোর্সে এসে থাকেন 3 ইয়ার্স এর দিতে পারেন। তবে সেক্ষেত্রে যদি আপনি স্ট্যাম্প কোর্সে এসে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা ভালো। এটা কারণ আপনার একটা ইবি ভিসার মাধ্যমে একটা পসিবিলিটি থাকে কিংবা H1 এর জন্য। আবার অনেক সময় যদি আপনি শর্ট 1 ইয়ারের জন্য আসেন নন স্ট্যাম্প কোর্সে তাহলে এটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে এবং এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। তবে সেক্ষেত্রে সবসময় যেটা টার্গেট থাকা উচিত সেটা হচ্ছে কি একটা পিএইচডি আ আ পিএইচডির জন্য সেটা। যেটা আসলে অনেক, অনেক বেনিফিট। এবং অবশ্যই এবং খুব ভালো একটি টিপস দিয়েছে। আপনার কন্যাকে আমরা দেখলাম। ওর জন্য শুভেচ্ছা রইলো। আ ছোট্ট আ এ ওর সাথেও আরেকদিন কথা হবে ঈদের কোনো অনুষ্ঠানে। অ্যাটর্নি জান্নাতুল রুমা আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার সময়ের জন্য অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। এবং আপনার সময়ের জন্য আবারও অনেক, অনেক ধন্যবাদ। কারণ এই সময়টি পরিবারকে দেয়ার সময়। সেই সময়টি আপনি আমার দর্শকদের দিলেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার কন্যার জন্য অনেক, অনেক আদর রইলো। এবং একই সাথে দর্শক